দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা বিদ্যালয় থেকে আমার বই বলে একটি বই পেয়েছো। এর মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক সব মিলেমিশে আছে। আমরা এর আগে 83 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। 83 পৃষ্ঠায় এখানে যে ইংরেজি ট্রান্সলেশন, বিভিন্ন সিজনস, তার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, সবগুলো করেছি। আজকে এবার দেখো অঙ্কের যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু করছি। রঙিন কার্ডের খেলা। আমরা কি জেনেছি? হলুদগুলো মানে 10, আর এই ত্রিভুজ, লাল ত্রিভুজগুলো মানে 1। তাহলে এখানে 10, তার সঙ্গে এককের ঘরে কিছু নাই, তাহলে 1 10 যোগ 0 একক সমান 10। 1 একক 1 দশক 0 একক মানে 10। এবার 10 যোগ 11, 10 যোগ 1 মানে 11, 1 10 1 একক, 1 দশক 1 একক 11। 12 13 14 15 16 17 18 19 করে 20 পর্যন্ত দেওয়া আছে। এখানে এবার কি 10 আর 2 12 মানে 10 যোগ 2, এখানে 10 যোগ 3, 10 যোগ 4। তাহলে এখানে আঁকতে হবে এবার। তাহলে এরকম একটা চৌকোনো, আর ত্রিভুজ হচ্ছে কটা? 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। এখানে 10 যোগ 6, তাহলে একটা চতুর্ভুজ বা আয়তকার, আর ত্রিভুজ হবে 6টা, 1 2 3 4 5 6। তারপর এখানে 10 যোগ 7টা হবে, 1 2 3 4 5 6 7। তারপরে একটু বাড়িয়ে নিলাম, 8টা হবে, 6 7 8। এখানে 10 যোগ 9, 10 যোগ 10। 9-এর পর কিন্তু আর 10টা লাল ঘর নেওয়া যাবে না। 10টা লাল ঘর মানে একটা হলুদ ঘর। তাহলে এখানে 18, তাহলে এখানে 10 যোগ 9 20 যোগ 0, তাহলে 11, এটা হবে 12 13 14 15 16 17 18 19 আর 20। এবার এইটা লিখবার জন্য তোমাদের জায়গা খুব কম, মানে খুব ছোট জায়গা দেওয়া আছে। এখানে কি হবে? 1 দশক 2 একক। এখানেও তো একটু আমি 5 থেকে লিখছি, 1 দশক 3 একক, 1 দশক 4 একক, 1 দশক 5 একক, 1 দশক 6 একক মানে 16। তারপর হচ্ছে 1 দশক 7 একক মানে 17। হাতের লেখা খুবই খারাপ হচ্ছে আমার। 1 দশক 8 একক, 1 দশক 9 একক, আর এটা হচ্ছে 2 দশক 0 একক মানে 20 হলো। যাই হোক, এবার দেখো, এটা খুবই সুন্দর একটা ছড়া, খুবই সুন্দর ছড়া। সুভাষ মুখোপাধ্যায়, তিনি বাংলার এক স্বনামধন্য লেখক প্লাস কবি। এখানে 6টা যে ঋতু, সেই 6টা ঋতুর সম্বন্ধে বলা আছে। ছবিগুলো দেখে বলতে হবে কি কোনটা কোন ঋতুর। এটা হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এখানে আম পেকেছে, ধান ভানা হচ্ছে ঢেকিতে, বর্ষা বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে ছেলেমেয়েরা আছে, ভাই বোন। এখানে চাষির বউ ধান তুলছে, অঘ্রাণ মাস নিশ্চয়ই। এই সময়ে আমাদের নবান্ন বলে একটা উৎসব হয়। এটা কাশফুল, সাদা পেঁজা তুলোর মতন মেঘ, ঘাসে ভরে আছে, ঠান্ডায় কাঁপছে ছেলে মেয়ে দুটি, আর বাচ্চারা রং খেলছে। তাহলে এখানে বিভিন্ন, এটা বসন্তকালে, এটা শীতকালে, এটা শরৎকাল, এটা হেমন্তকাল, এটা বর্ষা, এটা ধান ভানছে। এটা দুটো হয়, আউশ আমন দুটো ধান দুটো সময়ে ওঠে। এটা আশ্বিন মাসেও হতে পারে। আশ্বিন মাস মানে শরৎকাল। এটা তো গ্রীষ্মকালের কালবৈশাখী বুঝতে যাচ্ছে। বর্ষা আর গ্রীষ্মের চেহারা কিন্তু আলাদা। এটা কালবৈশাখী, ঝড় হচ্ছে। আর এটা
গরমকাল আম পাকছে, মানে এই দুটো গরমকাল, কাল বৈশাখী আর মানে বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয়, আম পাকাও গরমকালে। তাহলে এবার দেখো ছটা পড়ি, দেখো 12 মেশে সুভাষ মুখোপাধ্যায় ঝড়, এটার অনেক ছন্দ আছে, আমি ছন্দ করেও পড়াবো, এমনিও পড়াচ্ছি। এখন প্রথম পড়িয়ে দিচ্ছি। ঝড় ওঠে বৈশাখে জ্যৈষ্ঠীতে আম পাকে, কম করে 2 মাস দারুণ গরম থাকে। আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, কম করে 2 মাস চলে বর্ষার পালা। ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ, মানে কেন ভাদ্র, আচ্ছা মানেগুলো আমি পরে বলে দিচ্ছি। শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন, কার্তিকে ধান তোলা, অঘ্রাণে ভরে গোলা, হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা। ফাল্গুনে ভরে ফাগে, চৈত্রে পরব জাগে, বসন্তে ফুল নিয়ে মধু রস রাত জাগে। খুব সুন্দর বিবরণ দেওয়া আছে। আমরা ছোট ছেলেমেয়েরা খালি এইটা তোমরা পড়ে নাও, বিদ্যালয়ের দোষ নেই, বিদ্যালয়ে মাস্টারসেরা পড়িয়ে দেন, মানেও বলে দেন, কিন্তু তোমরা ভালো করে হয়তো শোন না। দেখো 12 মেশে মানে 12 মাসের গল্প, 12 মাসা বলে, ময়াকার দন্তেশ্বরী জফলা আকার, 12 মাসের গল্পকে 12 মেশে বলে। তাহলে কি হচ্ছে দেখো, ঝড় ওঠে বৈশাখে, কোন সময় কি হয় সেটা মুখস্থ করবে। আর শোনো, ছড়া কবিতা সবই মুখস্থ করতে হবে, না হলে সেখান থেকে কোনো একটা প্রশ্ন তুলে দিলে তখন তুমি মনে করতে পারবে না। যদি বলে শেষ 4 লাইন লেখো, 12 মেশে কবিতাটির শেষ 4 লাইন লেখো, তখন তুমি তো আর পারবে না। সেজন্য পুরো ছড়াটাই, পুরো কবিতাটাই মুখস্থ করবো। ঝড় ওঠে বৈশাখে জ্যৈষ্ঠীতে আম পাকে, তাহলে বৈশাখ মাসে ঝড় উঠছে আর জ্যৈষ্ঠ মাসে আম পাকছে। জ্যৈষ্ঠী মানে হচ্ছে জ্যৈষ্ঠ মাস। কম করে 2 মাস দারুণ গরম থাকে। তাহলে বৈশাখ, আমরা ছোটতে কিরম করে ঋতুগুলো মুখস্থ করেছিলাম, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। তাহলে এবার দেখো 2 মাস, তাহলে বৈশাখ মাসের বৈশিষ্ট্য কি, এই সময় কালবৈশাখী ঝড় ওঠে। জ্যৈষ্ঠী মাসের বৈশিষ্ট্য কি, এই সময় আম পাকে। তাহলে এই 2 মাস বিশাল গরম থাকছে, দারুণ গরম থাকে, দারুণ গরম মানে প্রচন্ড গরম থাকে। আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা। তো আষাঢ়ে মেঘের মেলা না হয় বুঝলাম, আকাশে মেঘ জমে আছে। শ্রাবণে বন্ধ খেলা কেন, আষাঢ় মাসে যে মেঘ ঢোকে সেই মেঘ সারা আকাশ ছড়িয়ে যায়, এবং শ্রাবণ মাসে প্রচুর বর্ষণ হয়, বৃষ্টি হয়। তার ফলে রাস্তাঘাট এখনকার মতন তো নয়, আর শহরে তো আমরা যখন গ্রামে ছিলাম রাস্তাঘাট বাড়ি উঠোন সবই একদম পাক কর্দমাক্ত হয়ে থাকতো, বাইরে খেলবার নাম মানে করাই যেত না। তারপর বর্ষাকালে বাজ প্রবাহ ভয় থাকতো, তার জন্য বাবা মা ছাড়তেন না, মাঠঘাট কাদা হয়ে থাকতো, খেলবো তার কোনো উপায় থাকতো না, তাই শ্রাবণে বন্ধ খেলা। কম করে 2 মাস চলে বর্ষার পালা। তাহলে গ্রীষ্মকাল কি ছিল, বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস দারুণ গরম ছিল। আষাঢ় শ্রাবণ মিলে কি চলছে, বর্ষার পালা। তার মধ্যে আষাঢ়ে মেঘ ঢুকছে, মেঘের মেলা, আর শ্রাবণ মাসে রাস্তাঘাট জল কাদা হয়ে আছে, তার জন্য খেলা বন্ধ। ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ, মানে ভাদ্রে টেকে না মন মানে কি বলতো, যেদিনকে দেখবে ভালো রান্না হয় সেদিনকে রান্নার সময় রান্নাঘরে মায়ের আঁচলের কাছে কাছে ছোট ছোট ছেলেমেয়েরা ছক ছক করে, মানে ঘুর ঘুর করে, মানে কখন শেষ হবে, কখন হাতা খুন্তির নাড়া শেষ হবে, রান্না কখন শেষ হবে, উনান থেকে কখন খাবারটা নিচে নামানো হবে, সময় যেন কাটতেই চায় না। তাই আশ্বিনে পার্বণ, কোন পার্বণের কথা বলা হয়েছে এখানে, আশ্বিনে আমাদের দুর্গাপুজো হয়, আশ্বিনে অসংখ্য উৎসব লেগে থাকে। আশ্বিন মাসে দুর্গাপুজো, আশ্বিন মাসে কার্তিক পুজো, ওটা হচ্ছে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাই ফোঁটা, এরকম অনেকগুলো পার্বণ লেগে থাকে। তার জন্যই বলছে ভাদ্রে টেকে না মন, ভাদ্র মাসে আর মন টিকছে না, কবে আশ্বিন মাস আসবে, কবে ভালো মন্দ খেতে পাওয়া যাবে, নারকেল নাড়ু, গজা, তারপর আর যে সমস্ত মিষ্টান্ন খাবার আছে সেই খাবারগুলো মা ঠাকুমা কবে তৈরি করবে, তার জন্য মন টিকছে না যে কখন আশ্বিন মাস আসবে। শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন, শরৎকালে সাদা ফুল হয়, আর সেই সাদা ফুলে কাশফুলে চারিদিক ঢেকে যায়। কার্তিকে ধান তোলা, অঘ্রাণে ভরে গোলা। এই যে এখানে এটা যেটা হচ্ছে, কার্তিক মাসে ধান তুলছে, তার মানে কার্তিক মাস কোনটা, কার্তিক অঘ্রাণ হেমন্তকাল, এই সময় আমাদের নবান্ন বলে একটা উৎসব হয়। অঘ্রাণে ভরে গোলা, গোলা মানে হচ্ছে ধান রাখার, শস্য রাখার একটা জায়গা, সেটা ভরে যায়। হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা, মামস মানে ঠান্ডা লাগলে আমাদের গাল ফুলে যায়, গালের ওখানকার একটা গ্ল্যান্ড, সেটা
ফুলে যায়, তাই জন্য হেমন্তকালে হিম লেগে বা ঠান্ডা লেগে গোবিন্দর গাল ফুলে গিয়েছে। ফাল্গুনে ভরে ফাগে, ফাগ মানে কি? ফাগ মানে দুটো জিনিস হয়, ফাগ মানে আগুন হয়, ফাগ মানে রং হয়। ফাগ মানে রংটাই তোমাদের দিকে বেশিরভাগ সময় মাস্টাররা বলে থাকেন। তা দেখো আগুনের তো নানান রং হয়, দেখবে মানে লকলকে যে আগুনের শিখা, যজ্ঞের আগুনের শিখাই হোক বা যে কোনো আগুনের শিখা, তার দেখবে কত রং, সাদা, হলুদ, লাল, নীল, কখনো কখনো সবুজ রং হয়। তাহলে এই চারিদিক যেন রঙে ভরে যায়। ফাল্গুনে ভরে ফাগে রঙে ভরে যায়, চৈত্রে পরব লাগে। চৈত্র মাসে কি পর্ব? চৈত্র মাসে চৈত্র পার্বণ, চৈত্র মাসে চড়ক পুজো, চৈত্র মাসে পিঠে পুলি হয়, তারপরে এই ধরনের নানান উৎসবগুলো পরবগুলো লেগেই থাকে। বসন্তে ফুল নিয়ে মধু রস রাত জাগে। মধু রস রাত জাগে মানে কি? ফুলের মধ্যে মধু থাকে, আর সেই মধু নিয়ে ফুল রাত জাগছে। কেন গো? কার জন্য রাত জাগছে? বিভিন্ন পোকামাকড়ের জন্যে, যারা রাত্রিতেই ওই ফুলের মধু খায়, এবং অথবা পরের দিন সকালবেলায় মানে রাত জাগছে, রাত পাহারা দিচ্ছে মধুকে যাতে কেউ চুরি করে না নিয়ে যায়। পরদিন সকালবেলা হলেই দিনের আলোতে হাজার হাজার বিভিন্ন পাখি, পোকা মাকড়, কীট পতঙ্গ, অন্যান্য যে সমস্ত প্রজাপতি, মৌমাছি, তারা আসবে, তারা ফুল থেকে মধু নিয়ে খাবে, তার জন্য এরা রাত জেগে যেন পাহারা দিচ্ছে। তাহলে কত সুন্দর মানে ছড়া। এই ছড়ার মধ্য দিয়ে সমস্ত ঋতুগুলোর এত সুন্দর বর্ণনা লেখক করেছেন, সেটা অকল্পনীয়। তাহলে এই ছড়াটা মুখস্থ করবে, এই ছড়া থেকে প্রশ্ন আছে, এক্ষুনি দেখবে পরের পৃষ্ঠায় বা 2-1 পৃষ্ঠা পরেও আছে। দারুণ মানে কি? ভীষণ বা প্রচন্ড। পালা মানে এখানে পর্যায়, পালা করে। আজ আমরা যখন 2 ভাই সাইকেল চালিয়ে স্কুল যেতাম, তখন পালা করে যেতাম, মানে যাওয়ার সময় হয়তো আমি সাইকেল চালাচ্ছি, আসার সময় দাদা সাইকেল চালাচ্ছে। কেন? সাইকেল চালানোটা খুব তখন একটা মজার ব্যাপার ছিল, আনন্দের ব্যাপার ছিল, মানে মোটেই সেটা পরিশ্রমের ব্যাপার নয় যে আমি যে দাদাকে ঠেলবো না, আমি পারছি না তুই ঠেল, বা তুই চালা, বা দাদা বলছে না আমি চালাবো না তুই চালা, এরকম নয়। মানে তখন চালানোর জন্য একটা কম্পিটিশন হতো। তাহলে পালা মানে এখানে পর্যায়। পার্বণ মানে হচ্ছে উৎসব, পরব থেকেও পার্বণ বলা যায়, পার্বণ মানে পরবও বলা যাবে। অঘ্রাণ, অগ্রহায়ণ মাসকে আমরা কবিতার ভাষায় অঘ্রাণ বলি। যেমন জ্যৈষ্ঠকে জ্যৈষ্ঠী বলা হয়েছে এখানে, মাসের নাম, এটি বাংলার একটি মাস বিশেষ। অগ্রহায়ণ মানে হচ্ছে মাঘ শিষ্য, আমাদের প্রাচীন যে সংস্কৃত, সেই সংস্কৃত মাস অনুযায়ী মার্গ শিষ্য বলা হয়। গোলা মানে যেখানে ধান জমা করা হয়। ফাগ মানে রং, আবার আমি বারবার বলছি ফাগ মানে আগুনও হয়। 12 মেশে মানে 12 মাসের গল্প। জ্যৈষ্ঠী মানে জ্যৈষ্ঠ, এখানে মাসের নাম বুঝিয়েছে। এবার দেখো হাতে কলমে নিচের কোনটি মাসের নাম আর কোনটি ঋতুর নাম তা আলাদাভাবে লিখি। এবার এখানে মাস আর ঋতু দিয়ে দিয়েছে। এটা আমার বই বলেছে, আমার বই মানে তোমারই বই, তুমি এই বইয়ের মধ্যে লিখতে পারবে, অবশ্যই লিখতে পারবে, স্যাররা বকবেন না তোমাকে কখনোই। কিন্তু আমি বলবো তোমরা এটা লেখার সঙ্গে সঙ্গে, মানে এই বইয়ের মধ্যে লেখার সঙ্গে সঙ্গে একবার খাতায় লেখো। তাহলে এখানে বলেছে মাস, তাহলে তুমি এখানে মাস বলে কথাটা লিখলে। এবার মাসের মধ্যে প্রথমে ভেবে নাও, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, তাহলে বৈশাখ হচ্ছে মাস, দাগ দিয়ে দাও। এবার দেখো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ঋতু, তাহলে এটা মাস নয়, এটা হচ্ছে ঋতু। আশ্বিন, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস, শ্রাবণ মাস, শরৎ ঋতু, বসন্ত ঋতু, কার্তিক মাস, ভাদ্র মাস। তাহলে এইবার দেখো আর ভুল হবে না। তাহলে মাসগুলো কি কি হলো? বৈশাখ, একবার লিখলে কি হবে? অবশ্যই হাতের লেখা তোমার ভালো হবে, না দেখে লিখবার সময় তখন তোমার বানান ভুল হবে না। বৈশাখ, বিশাখা নক্ষত্রের প্রাধান্য অনুসারে বৈশাখ নাম হয়েছে। তারপরে হচ্ছে আশ্বিন, আ তালে বস্য বয়হস্যি দন্তন্য, আশ্বিন। শ্রাবণ, শ্রবণা নক্ষত্র থেকে এসছে, শ্রাবণ। কার্তিক, কয়াকার, তয় রে ফসি, কোথাও কোথাও তয় তয়ে হস্যি, তয় তয়ে রে ফসি ক, কার্তিক, এটাও থাকে। আর সবশেষ হচ্ছে ভাদ্র, ভদ্র নক্ষত্র থেকে। তাহলে এগুলো হচ্ছে মাসের নাম এখানে, বাদ বাকি হচ্ছে সবগুলো ঋতু। তাহলে চলো ঋতু একবার লিখে দিই, ঋতয়সী, ঋতু। ঋতুর মধ্যে কি কি পেলাম? হেমন্ত, শরৎ, বসন্ত।
তাহলে হেমন্ত, শরৎ আর বসন্ত। এরপরে আবার দেখো শূন্যস্থান পূরণ করি। বৈশাখের ঝড়কে চিনি ড্যাশ নামে। এবার তুমি এখানে কালবৈশাখী নামে এতটা তো তুমি জায়গা নাই, এখানে ছোট ছোট করে অতটা লিখতে পারবে না, তাই জন্য পূর্ণ বাক্য একবার লেখো। দাগ নম্বর দাও 2-1। বৈশাখের ঝড়কে চিনি, তাহলে ঝড় বানানটা একবার দেখা হয়ে যাচ্ছে, লেখা হচ্ছে, পড়া হচ্ছে, বানান ভুল তাহলে হবে না। ঝড়কে চিনি কি হিসেবে? কাল বৈশাখী নামে, কয়াকাল ল, কাল বৈশাখী, বয়ই তাহলে বস্যয় আকার, ক্ষয়ে দীর্ঘই, কাল বৈশাখী নামে। তোমরা যদি এরকম করে লাইন ফাঁকা মানে না দিয়ে লিখতে না পারো, তাহলে এক লাইন ফাঁক দিয়েও লিখতে পারো। আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে বা বুঝে সুঝে পরে লিখবে। বাংলায় জ্যৈষ্ঠী হলো ড্যাশ মাস আর অঘ্রাণ হলো ড্যাশ মাস। তাহলে জ্যৈষ্ঠী হলো এখানে দেখো জ্যৈষ্ঠ মাস, আর অঘ্রাণ হলো অগ্রহায়ণ। তাহলে বাংলায় জ্যৈষ্ঠী বর্গীজ মূর্ধন্যস্বয়ে ঠয়সী ট দিয়েছে না ওখানে, ঠিক আছে। জ্যৈষ্ঠী মাস হলো জ্যৈষ্ঠ বর্গীজয় ওই মূর্ধন্যস্বয় ঠয়ে, জ্যেষ্ঠ নয় কিন্তু, জ্যেষ্ঠ মানে বড়, ঠিক আছে। তাহলে জ্যৈষ্ঠী হলো জ্যৈষ্ঠ মাস, আর অঘ্রাণ হলো অগ্রহায়ণ, অগ্রহায়ণ মাস, ময়াকার দন্তস্ব, অগ্রহায়ণ হয়াকার অন্তস্থ মূর্ধন্য, অগ্রহায়ণ মাস। তাহলে এই দুটো হয়ে গেল। কোন ঋতু কবির চোখে কেমন? গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্ম, এটা নিয়ে একটাই বাক্য লিখবো, গ্রীষ্মকালে দারুণ গরম থাকে। পরপর পরপর যা যা কিছু বলেছেন কবি, সেগুলো আমরা ছড়া দেখে দেখে কিন্তু লিখবো। তাহলে 3-এর দাগ দাও, নিয়ে এখানে লেখো গ্রীষ্ম, গয়রা ফলা দীর্ঘি মূর্ধন্যস্বয় ময়। গ্রীষ্মকালে কি বলেছে? এই যে কম করে 2 মাস দারুণ গরম থাকে বলেছে। তাহলে পূর্ণবাক্য এবার লেখো, গ্রীষ্মকালে দুই মাস জুড়ে দারুণ গরম থাকে। কেউ যদি লেখো যে গ্রীষ্মকালে কালবৈশাখী হয় আর আম পাকে, এটা আরো ভালো। কেউ যদি লেখো গ্রীষ্মকালে কালবৈশাখী হয় আর গাছে গাছে আম পাকে, বাগান বাগান আম পাকে, তাহলে সে খুবই লক্ষ্মী ছেলে। তাহলে গ্রীষ্ম হলো। বর্ষাকালে কি হলো? বর্ষাকালে কবি ছড়ায় কি বলেছেন? কম করে 2 মাস চলে বর্ষার পালা, কি হয়? আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা। তাহলে লেখো বর্ষা, নিয়ে লেখো বর্ষাকাল সম্বন্ধে কি লিখবো? আষাঢ় শ্রাবণ মাস জুড়ে আকাশ মেঘে ছেয়ে থাকে আর প্রচুর বৃষ্টি হয়। এরপরে শরৎকালে কি বলেছেন? শরৎকাল সম্বন্ধে কবি বলেছেন, ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ, শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন। তাহলে শরৎকাল নিয়ে লেখো। শরৎকাল নিয়ে আমরা কি লিখতে পারি? মাঠ ঘাট সব
সাদা কাশফুলে ভরে যায়। দুর্গাপুজোর ঢাকের আওয়াজে, শব্দে বলো, আওয়াজে বানান ভুল করে দেবে, ঢাকের শব্দে মন ভরে যায়। হেমন্ত, হেমন্তকালে কি হয়? হেমন্তকালে ঠান্ডা লেগে গোবিন্দর গাল ফুলে গিয়েছে, তাহলে হেমন্তের হিম লেগে গোবিন্দের গাল ফুলে গেছে। শীত, শীত নিয়ে কি বলা যাবে? শীতকাল সম্বন্ধে কি বলেছেন কবি? বলেছেন শীত নিয়ে কি বলেছেন? ওই হেমন্ত, শীত, বসন্ত, শীত নিয়ে এখানে কিছু বলেননি, ঠিক আছে? শীতকালে ঠান্ডা লাগে, কিন্তু শীতকাল নিয়ে তো কই কিছু বললেন না। কার্তিক অগ্রহায়ণ, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, পৌষ মাঘ নিয়ে দেখো কিছু বলা নেই এখানে, কিন্তু আমরা তাও কবি না বললেও এখানে আমরা বলবো শীতকালে আমাদের ঠান্ডা লাগে। শীতকালে আমাদের ঠান্ডা লাগে। আর সবশেষ হচ্ছে বসন্তকাল। বসন্তকালে কি হয়? চারিদিক রঙিন ফুলে ভরে যায়। তাহলে আমরা এরকম করে 6টা বাক্য কিন্তু লিখতে পারবো। এরপরে দেখো এখানে খুব সুন্দর, আস্তে আস্তে তোমরা যে বড় হচ্ছ তার প্রমাণ দেখো। এবার কিন্তু ভাওয়েলস, মানে সরি এখানে ভাওয়েলস, হ্যাঁ ভাওয়েলসই, মানে ভাওয়েল সাউন্ডিং লেটার যেগুলো আছে আর যেগুলো কনসোনেন্ট আছে তার অনুযায়ী এ আর এন। প্রথমত দেখো এ এন আর দি, এই তিনটে কি? এদের আর্টিকেলস বলা হয়, অর্থাৎ নাউনের আগে আমরা এই আর্টিকেলস ব্যবহার করি একটি বোঝানোর জন্য। আমরা এ এন অথবা দি বোঝাই। তোমরা এখন 2 এ পড়ছো, তোমাদের এখন ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল এটা বোঝালেও হয়, না বোঝালেও হয়, খুব সহজ বুঝিয়ে দিই। ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট করে বোঝানো হয়। লোকটি, গাছটি, দেশটি, মানুষটি, পেনটি, ছেলেটি, মেয়েটি, পুকুরটি, এই নির্দিষ্ট করে বোঝালে, বুড়িটি, তখন ওই দা বা দি বসে। উচ্চারণটা আলাদা, কনসোনেন্টের আগে দা আর ভাওয়েলসের আগে দি, এরকম করে বসে। আর বাদবাকি সমস্ত ক্ষেত্রে এ অথবা অ্যান বসবে। কোথায় এ বসবে? ভাওয়েল সাউন্ডিং লেটার, তার আগে অ্যান বসবে। আর কনসোনেন্টস বা কনসোনেন্টের মতন যদি উচ্চারণ হয় সেই ওয়ার্ডের, তাহলে তখন আমরা তার আগে এ বসাবো। তাহলে দেখো এখানে বল, বল থেকে বলের আগে তাহলে কি হবে? এ বসবে। কাপ, সি, তাহলে কনসোনেন্ট সি, তার জন্য এ বসেছে। ডল, এ বসেছে। ফ্যান, কনসোনেন্ট এ বসেছে। টেবিল, টি, কনসোনেন্ট এ বসেছে। ম্যাটের, এম, কনসোনেন্ট এ বসেছে। তাহলে এবার কনসোনেন্ট আর তোমাকে এ এন দি পড়তে গেলেই, মানে বিশেষ করে এ এন পড়তে গেলেই কনসোনেন্ট এবং ভাওয়েল এগুলো তোমাকে জানতে হবে। কনসোনেন্টস কোনগুলো?
আগে ভাওয়েলগুলো যেন এ ই আই ও ইউ এগুলি হচ্ছে ভাওয়েল সাউন্ডিং লেটার, তার জন্য এর আগে বেশিরভাগ ক্ষেত্রে জটিলতা কিছু আছে, সেগুলো এখন তোমাদের জানার দরকার নেই, একটু পরে জানবে, 2 এর শেষের দিকে জানবে। আগে নর্মাল সাধারণ জিনিসগুলো জানো না, তারপর ব্যতিক্রম এবং কঠিন যে জিনিসগুলো আছে সেগুলো পরে জানবে। হোটেল, তারপর অনারেবল, মানে তারপরে অনেস্ট, আওয়ার, এই ধরনের ইউই যা কিছু আছে, গোলমেলে শব্দ, আমব্রেলা, এগুলো নিয়ে পরে জানবে। তাহলে এগুলো একটি বল, তাহলে এ বল। এবার এ কাপ, এ ডল, এ ফ্যান, এ টেবিল, এ ম্যাট, অ্যান অরেঞ্জ, অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান ইগলু, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট। কেন? এই সবগুলো ই, ইউ, আই, ই, এ, ও সবগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ডিং লেটার। এবার আবার বলছি, তোমাদের কাজ হচ্ছে আবার একবার লিখবে। কি লিখবে? প্রত্যেকটা কথা লিখবে, তাহলে বানান ভুল হবে না। এ বল, এ বল, তাহলে এর মানে হলো একটি বল। লেখো, আমার সঙ্গে সঙ্গে লেখো। তারপরে এ কাপ, আর বাবা মা হিসেবে আপনি যদি ছেলেদের কাজ দিন তাহলে ওর দিকে এরকম করে একটা শূন্যস্থান দিন, নিয়ে এখানে কাপ লিখে দিন। ওরা এবার এখানে এ হবে নাকি অ্যান হবে, তখন অনেক সময় ছোট হাতে লিখে দাও, স্মল লেটারে লিখবে না, ক্যাপিটাল লেটারে লিখবে এ। এ কাপ মানে একটি কাপ। তারপরে এ ডল, ডল স্পেলিং দেখো ডি ও ডবল এল, বল স্পেলিং বি এ ডবল এল, কিন্তু ডল স্পেলিং ডি ও ডবল এল, তার মানে একটি পুতুল। একটি পুতুল। তারপরে এ ফ্যান, একটি পাখা। তারপরে এ টেবিল, এবার ওদের দিকে দিন ড্যাশ বার্ড, ড্যাশ পেন, ড্যাশ বুক, ড্যাশ টেবিল, ড্যাশ চেয়ার, ড্যাশ ক্রো, ড্যাশ এলিফ্যান্ট, ড্যাশ ইগল, যা যা আছে এরকম করে বিভিন্ন শব্দ দিয়ে ড্যাশ দিন। তার আগে ওরা এ বা অ্যান লিখছে কীরকম করে সেটা একটু নজর রাখুন। এখন ওদের দিকে অ্যান অনেস্ট পিপল বা অ্যান অনেস্ট অ্যান অনেস্ট ম্যান বা মাই ফাদার হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এইগুলো এখন কিন্তু দরকার নেই। এখন ওরা নর্মাল বেসিক জিনিসটা জানো। এ টেবিল, একটি টেবিল, টেবিলের বাংলা আমরা টেবিলই লিখব। এ ম্যাট, ম্যাট মানে হচ্ছে মাদুর, তাহলে একটি মাদুর। সবগুলো এরকম করে লেখা হলো। এবার এই অ্যান যেগুলো আছে, যেগুলো অ্যানের কাজ আছে সেই কাজগুলোও করো, সেগুলো একবার লেখো। তাহলে বানান ভুল হবে। আমব্রেলা, এলিফ্যান্ট, অরেঞ্জ, এই বানানগুলো বারবার লিখতে লিখতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আগে শূন্যস্থান দিয়ে দাও, শূন্যস্থান দিয়ে শূন্যস্থানের মধ্যে এ অ্যান হয় নাকি সেগুলো যা হয় লিখবে। তাহলে অরেঞ্জ, ও আর এ এন জিই, অ্যান অরেঞ্জ। অ্যাপেল, এগ, ইগলু, এস্কিমোরা যে বরফের ঘরে থাকে তাকে ইগলু বলে, ইগলু এল ডবল ও। আমব্রেলা, ইউএম বিআরই এল এল এ, এলিফ্যান্ট। এবার কি হচ্ছে? অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান ইগলু, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট। তাহলে এরকমভাবে আমার সবগুলোই লেখা হলো। এর পরের পৃষ্ঠা অঙ্ক আছে এবং আজকে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে। এই কাজগুলো আজকের মতন হলো। পরের দিন আমি এখানে ওই দাওয়ার ব্যবহার বা দিয়ের ব্যবহার, এখানে যেমন আছে দি সান, দি আর্থ,
তো যেগুলো যেগুলো একটি আছে তার আগে দি হয় বা দা হয় সেগুলো আমি পরের কাজ দেবো। আজকে এ পর্যন্তই।